সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চোখের পাওয়ারজনিত সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার জালাল আহমেদ 1956 সালের ডিসেম্বরে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চক্ষু চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, একটু জানতে চাইবো যে যেটি আমাদের আজকের বিষয়, যে পাওয়ারজনিত সমস্যা বা রিফ্র্যাক্টিভ এরর যেটিকে আমরা বলি আমাদের ডাক্তারি ভাষায়, কি আসলে কি ধরনের সমস্যা রয়েছে? রিফ্র্যাক্টিভ এরর বলতে হলে যে দৃষ্টিহীনতা, যে আমাদের দৃষ্টিহীনতা এবং অন্ধত্বের অনেক কারণ আছে। তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2004 সালের প্রতিবেদন অনুযায়ী এখন বলবো যে বিশ্বে এখন দৃষ্টিহীনতা বা কম দৃষ্টির কারণসমূহের মধ্যে সবচেয়ে বড় দ্বিতীয় কারণ বলবো যে রিফ্র্যাক্টিভ এরর বা পাওয়ারজনিত সমস্যা। এটা বলতে বোঝা যায় যে যেমন দৃষ্টিহীনতা, যেমন ব্লাইন্ডনেস যেটা, সেটা একেবারেই ভালো, দুইটা চোখের মধ্যে যে চোখ ভালো সেই চোখে যদি আমাদের বলি যে আমরা 360 ভিশন, তার চেয়ে কম ভিশন বলে তাকে ব্লাইন্ডনেস। আর আমরা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা দৃষ্টিহীনতা যদি বলি আমরা, তো সেটা বলবো যে ভালো চোখে কারেকশান দেওয়ার পরেও, ভালো চোখে সম্পূর্ণ ভালোভাবে কারেকশান দেওয়ার পরেও যাদের দৃষ্টি 6/18 এর কম, তাদেরকে আমি বলি যে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন বা কম দৃষ্টি সম্পন্ন। তো অনেক কারণ আছে, তবে এবং এই কারণ বলা হয় যে সারা দুনিয়ার মধ্যে যত কারণ আছে এখন সবচেয়ে বড় একটা কারণ দৃষ্টি ক্ষীণতা বা কম দৃষ্টির কারণের মধ্যে রিফ্র্যাক্টিভ এররস, এবং রিফ্র্যাক্টিভ এরর অনেকগুলো আছে। আচ্ছা, কি ধরনের রয়েছে স্যার? রিফ্র্যাক্টিভ এরর একটা বলে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি, বা আরেকটা বলে যে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি, এবং আরেকটা বলে যে অ্যাস্টিগমেটিজম। এটাও এক ধরনের সিলিন্ড্রিক্যাল পাওয়ার জনিত সমস্যা। তো এই সমস্যাগুলো স্যার কখন শুরু হয় একটু স্যার জানতে চাই। শুরু হয় হলো আমাদের যদি জানতে 5 বছরের আগেই এই জিনিসগুলো জানতে পারলে, যদি সঠিক সময়ে এগুলা চিকিৎসা দেওয়া যায় বা সঠিক সময়ে এই দৃষ্টি রিফ্র্যাক্টিভ এরর বা পাওয়ারজনিত সমস্যার চিকিৎসা করা যায়, বা এটার চিকিৎসা কিন্তু খুব সহজ। যেটা জিনিস আমাদের সমাজে অসুবিধা হলো যে এটা জানতে পারে না, অনেকে ধরতে পারে না, এই জিনিসটা ধরা পড়ে না, মা বাবাও এই ব্যাপারে সতর্ক না। আপনি যেটি বলছিলেন যে একদম 5 বছর থেকে, মানে 5 বছরের কম বয়সে, 5 বছর থেকে 15 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি, এবং এর ইফেক্টটাও বেশি, মানে এর প্রভাবটাও বেশি। যেমন কম দৃষ্টি একটা বাচ্চা চোখে কম দেখে, তো এটা বুঝতে পারবে কেমন করে? এর প্রথম দায়িত্ব হলো মা বাবার, প্যারেন্টস, এবং তারপরেই হলো বাচ্চা যখন স্কুলে যায় তখন স্কুলের টিচারদের। তো প্রথম বাচ্চা মা বাবা এটা বুঝতে পারে কেমন করে? অনেক সময় দেখা যাবে যে বাচ্চা, এখন তো টেলিভিশন আমাদের দেশে প্রায় সকল এলাকাতেই টেলিভিশন আছে, প্রায় সব ঘরে বা সব মহল্লাতেই আছে। তো দেখা যায় যে টেলিভিশন দেখতে গেলে বাচ্চা টেলিভিশনের কাছে গিয়ে টেলিভিশন দেখে। তারপরে স্কুলে যে বাচ্চারা যায়, যারা স্কুলে যায় না, তারা দেখা যাবে যে বাসায় টেলিভিশন দেখতে সবাই হয়তো দেয়ালের অপর দিকে সোফায় বসে টেলিভিশন দেখে, তারা পরিষ্কার দেখতে পারে। কিন্তু অনেক বাচ্চা দেখা যাবে যে মা বাবা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে খুব কাছে গিয়ে টেলিভিশন দেখে। তাদের ধরতে হবে যে তাদের দৃষ্টির মধ্যে কোনো সমস্যা আছে, অথবা স্কুলে গিয়ে মিস খেয়াল করে যে বাচ্চারা ঠিকমতো, অন্য বাচ্চা যেমন পরিষ্কার লিখতে পারে বোর্ডের লেখা, কিন্তু এই বাচ্চাগুলো ঠিকমতো লিখতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যে না জানার কারণে আমাদের অভিভাবকরা, মা বাবা বিশেষ করে, বাচ্চাকে ধমকাইতে থাকে, বা আমাদের কাছে যে বাচ্চারা আসে তাদের মা বাবা ধমকায় যে বাচ্চা সবসময় গিয়ে টেলিভিশনের কাছে গিয়ে দেখে, এই জন্যই ওর সমস্যা হয়েছে। আসলে কিন্তু তা না, বাবা মা মনে করছে যে টেলিভিশনের কাছে গিয়ে দেখছে তাই কারণেই এটা হয়েছে, কিন্তু আসলে কিন্তু তা না। আসলে চিত্রটা ভিন্ন, এবং বেশিরভাগ সময় হয় যে অনেকেরই এটা পরিবারে থাকে, যেমন ভাই বোনের আছে, মা বাবার আছে, তাদের এটা বেশি হয়। এছাড়াও হতে পারে, তবে হেরিডিটারি বা জেনেটিক যে কারণগুলো, এটা একটা বড় কারণ।
মায়োপিয়ার ক্ষেত্রে। তো আমি তিনটা বলছি যে একটা মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি, তারা কাছের জিনিস দেখতে পায়। যারা মায়োপিয়া হয় তারা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস তারা ভালো দেখতে পায় না। যেমন যদি তারা রিক্সায় মা বাবার সাথে যাচ্ছে, মা বাবা বা ভাই বোন, যার স্বাভাবিক দৃষ্টি সে রাস্তার পাশের পোস্টারগুলো ভালো পড়তে পারে, কিন্তু যার দৃষ্টি কম সে দেখা যাচ্ছে যে একজন পড়তে পারলেও পড়তে পারলো না, স্কুলে গিয়ে ওর পাশের বাচ্চাটা সব দেখে লিখতে পারলেও পারলো না, টেলিভিশনের লেখা সবসময় দেখা যাচ্ছে টেলিভিশনের কোনো ইন্টারেস্টিং অনুষ্ঠান হলে সে একবারে কাছে চলে যাচ্ছে, অর্থাৎ সে পরিষ্কার বুঝতে পারছে না, এই জন্যই কাছে গিয়ে সে দেখে। এটা এক ধরনের মায়োপিয়া। এবং মায়োপিয়া সমাজের মধ্যে আমাদের দেশে অত ভালো ডাটা নাই, কিন্তু সমাজে পরিসংখ্যান দেখলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় সারা দুনিয়াব্যাপী প্রায় 37% পর্যন্ত এফেক্টেড হয় এই মায়োপিয়ার দ্বারা। আচ্ছা, এবং এটি যে এত ছোটকাল থেকে হয়েছে সেটি সারা জীবন যদি চিকিৎসা করা না হয় এর প্রভাবটা অনেক ব্যাপক হলো, প্রথম তো সে ভালো দেখতে না পেলে ভালো লেখাপড়া সে করতে পারে না, ভালো লেখাপড়া না করতে পারলে ভালো চাকরি সে পায় না। আর আরেকটা হলো যে এই চোখের সমস্যাটা থেকে এই চোখের সমস্যা, আরেকটা সমস্যা, বড় সমস্যা আছে যে যাদের দুই চোখের পাওয়ারের ভিন্নতা থাকে অথবা দুই চোখেই পাওয়ারের সমস্যা থাকে, ছোটবেলায় সাধারণত আমাদের দৃষ্টি 6 মাস থেকে 5 বছরের মধ্যে ভালো দৃষ্টি ডেভেলপ করে। তো এই সময়ের মধ্যে যদি সম্পূর্ণ কারেকশন না দেওয়া যায়, একটা চোখ, দুইটা চোখের মধ্যে একটা চোখ অনেক সময় অলস চোখ বলে, অ্যাম্বলায়োপিয়া ইংরেজিতে বলে, আর এটা বাংলায় বলে যে অলস চোখ। এই অলস চোখ যদি কারো হয়ে যায় এবং অলস চোখের চিকিৎসাটা যদি বাচ্চা বয়সে, শিশু বয়সে না করা যায়, তবে বড় হলে স্থায়ী ওই চোখের স্থায়ী দৃষ্টিহীনতা থাকে। এবং এটা স্থায়ী যদি দৃষ্টিহীনতা থাকে তাহলে তার লেখাপড়া, তার ভবিষ্যৎ জীবনের চাকরি বাকরি সবকিছুতেই সমস্যা দেখা যায়। এবং এটা সামাজিক সমস্যাও বটে, যে একটা বাচ্চা যদি ভালো দেখতে না পায় তাহলে ভালো কাজ করতে পারে না, ভালো লেখাপড়া করতে পারে না, ভালো চাকরি পায় না, এবং তার জন্য সমাজের যে অংশগ্রহণ করতে পারতো, সমাজের যে কন্ট্রিবিউট করতে পারতো সেটা পারে না, অর্থাৎ সমাজের অর্থনৈতিক উন্নয়নও কম হয় এই জন্য, শিক্ষা উন্নয়ন সবকিছুই কম হয়। আরো কিছু আরো দুইটা আছে, একটা বললাম যে মায়োপিয়া, আর একটা হলো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি বলে তাদের, তারা অ্যাকচুয়ালি দূরে দেখতে পায় কিন্তু কাছে অসুবিধা হয়, আবার কারো দূরে কাছেও দুইটাই অসুবিধা হয়। এরাও এক ধরনের। এই বয়সগুলো কখন? এই বয়সে এদেরও ওই ছোট বয়সেই হয়, বাচ্চা বয়সে 5 বছরের আগেই ডিটেক্ট করতে পারলে এদেরও। এবং ওই যে অ্যাম্বলায়োপিয়া বললাম যে অলস চোখ, এটা কিন্তু এই হাইপারমেট্রোপিক বাচ্চাদের মধ্যে অনেক বেশি হয়, তাদের কারেকশন যদি না দেওয়া যায় তাদের অনেক বেশি মানে অ্যাম্বলায়োপিয়া বা অলস চোখ হয়। আর আরেক গ্রুপ আছে যেটা অ্যাস্টিগম্যাটিজম বলে, যেটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে তাদের অনেক সময় মাথা ব্যথা হয়, চোখে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, তারা লেখাপড়ায় ভালো করতে পারে না, সবসময় তাদের একটা অস্বস্তি থাকে। এটিও কি একই বয়সের কথাই বলছেন? এই সবগুলো একই বয়সের। তার মানে আপনি যেটি বারবার বলছেন যে খুব শুরু থেকেই একদম সচেতন হতে হবে, 5 বছরের আগে সচেতন হতে হবে। অনেকগুলো ব্যাপার, একটা হলো যে বাচ্চাদের স্কুলে ভর্তির আগে প্রত্যেক মা বাবার উচিত হবে যে বাচ্চার দৃষ্টি সঠিক আছে কিনা এটা যাচাই করে পরীক্ষা করানো। বিদেশের অনেক দেশেই আছে যে এটা কম্পালসারি, এটা বাধ্যতামূলক যে বাচ্চার স্কুলে ভর্তির আগে তার দৃষ্টি পরীক্ষা করা, কিন্তু আমাদের দেশে এটা এখনো চালু নাই। এই জন্য সব মা বাবাকেই সতর্ক হতে হবে যে তার বাচ্চার দৃষ্টি সঠিক আছে কিনা। এই সময়টাতে হচ্ছে অবশ্যই তাকে চেক করে নিতে হবে, পরীক্ষা করে নিতে হবে, এবং যদি কোনো সমস্যা থাকে সেটি কারেকশন করে, এবং কারেকশনটা খুব সহজ। আচ্ছা, এটি সম্ভব এই সময় এবং সহজ। আচ্ছা, সম্ভব হলে সাধারণ সবচেয়ে সহজে যেটা করা যায় যে দৃষ্টি পরীক্ষা করানো, নিকটস্থ হসপিটাল বা নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞ বা নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের চেম্বারে দৃষ্টিটা পরীক্ষা করা। আর তাও দরকার নাই, এটা বাড়িতে মা বাবাই করতে পারেন। মা বাবা করতে পারেন যদি খুব সহজে এক চোখ বন্ধ করে। প্রথম উচিত হবে মা বাবার যে বাসার মধ্যেই এক চোখ বন্ধ করে বাসার একটা ওয়ালে বসে অন্য ওয়ালে কোনো একটা ছবি দিয়ে, অথবা এখন চার্ট পাওয়া যায়, ভিশন চার্ট পাওয়া যায়, এগুলো দিয়ে এক চোখ বন্ধ করে এক চোখ ঢেকে হাতের তালু দিয়ে এক চোখ ঢেকে অন্য চোখ দিয়ে তাকে পড়তে বলা, আবার আরেক চোখটা দিয়ে পড়তে বলা। এতে যদি সে স্বাভাবিকের চেয়ে কম পড়তে পারে তাহলেই তাকে বিশেষজ্ঞ দেখাইতে হবে। আর আরো একটা সহজ পদ্ধতি আছে যে রিফ্র্যাক্টিভ এরর আছে কিনা বা পাওয়ার জনিত সমস্যা আছে কিনা। একটা ছোট কার্ড যদি আমরা নিই, কাগজের একটা এতটুকু কার্ড, এই কার্ডের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র যদি করি, যে চোখে দেখতে পায় না সেই চোখের সামনে যদি এইভাবে আমি কার্ডটা ধরি, আমি আপনার যেমন বলি যে এরকম একটা কার্ড, এর চেয়ে একটু বড়, যদি কার্ডের মাঝখানে ছিদ্র করে সামনে ধরি,
এই ছিদ্র দিয়ে এমনি খালি চোখে দেখতে পায় না, কিন্তু এই ছিদ্রের ভিতর দিয়ে যদি দেখতে পাই, এটা পিন হোল টেস্ট বলে। এটা কিন্তু সহজেই বিনা পয়সায় আমরা প্রত্যেক মা বাবা করতে পারে, ভাই বোন করতে পারে, বাড়িতে গার্জিয়ান অভিভাবকরা করতে পারে। এটা যার চোখে এই ছোট্ট পিন হোল দিয়ে ছিদ্র দিয়ে দেখতে পারে, সময় খুব কম, এই ছিদ্র দিয়ে এমন একটা ছিদ্র, এটা দিয়ে যদি দৃষ্টি বাড়ে তাহলে তার রিফ্র্যাক্টিভ এরর আছে, এটা কারেকশন করতে হবে। এবং কারেকশনের পদ্ধতি আমি বলি, কারেকশন একটা হলো সহজে চশমা দিয়ে কারেকশন করা, এছাড়া আরও পদ্ধতি আছে। তাহলে আমি বলবো যে এই রিফ্র্যাক্টিভ এরর বা পাওয়ারজনিত সমস্যা, এই সমস্যাটা একটা হলো যে এটা ডিটেক্ট করা, এটা প্রথমে হলো সময় মতো এটা বুঝতে পারা, এটা এর চিকিৎসা করা, এবং সহজ চিকিৎসার দ্বারাই স্বাভাবিক দৃষ্টি ফিরে আসতে পারে। এর দ্বারা সমাজের কর্মক্ষমতা এবং ব্যক্তির কর্মক্ষমতা আমাদের দেশে বাড়বে। স্যার চমৎকার বললেন, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পাওয়ারজনিত সমস্যা চোখের, সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের মনে থাকবে এবং সেভাবেই আপনারা নিজেদের সন্তানটির চোখগুলো পরীক্ষা করিয়ে নেবেন সঠিক সময়ে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো ব্রুসের সেকেন্ড মুভমেন্ট। এটা হচ্ছে আমরা গতদিন যে এক্সারসাইজটা দেখেছিলাম, এটারই হচ্ছে মানে সেকেন্ড ভার্সন না বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে একটা মানে কি বলবো আর কি, যে পরিপূরক। যে যদি আপনি ফার্স্ট এক্সারসাইজটা করেন তাহলে সেকেন্ড এক্সারসাইজটা আপনাকে অবশ্যই করতে হবে, তা নাহলে আপনি বডি ব্যালেন্স আসবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি হাতটা যদি এভাবে ঘুরান, তাহলে হাতটাকে আবার ঘুরিয়ে আপনি সোজা অবস্থা নিয়ে আসতে হবে, তাহলে মাসলটা কিন্তু ওইদিকে যখন চলে যাবে তার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, আবার অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আবার সোজা আনবেন, তখনই টোটাল ফিটনেসটা আসবে। এই জন্য আপনি যদি এক্সারসাইজটার সাথে ফার্স্ট এক্সারসাইজের পরে যদি সেকেন্ড এক্সারসাইজ না করেন, তাহলে গ্লুটসের প্রপার ডেভেলপমেন্টটা হবে না, এবং একটা সোরনেস এবং টাইটনেস ইয়েতে সবসময় আপনি ফিল করবেন, গ্লুটসে ফিল করবেন। এখন দেখুন যে টাইটনেসটা করার জন্য, রিলিজ করার জন্য এবং প্রপার ডেভেলপমেন্টের জন্য সেকেন্ড এক্সারসাইজটা কীভাবে করতে হবে। ওকে, এইটাই যেটা করবেন উল্টার দিকে চলে যাবেন। এর আগে যেটা করেছিলেন আপনার থায়ের উপরে রেখেছিলেন, এখন যেটা রাখবেন থায়ের পিছন দিকে রাখলেন, এবং নিজ যে জয়েন্টসটা উপরে রাখবেন জিনিসটা। ওকে, ফোকাস থাকবে গ্লুটস থেকে প্রেসার দিয়ে উপর দিকে উঠাবে। গো আপ, ইয়েস, গো অল দ্য ওয়ে, পুরোটা যাবে, গো ব্যাক, ইয়েস, ওকে, গো ফ্রন্ট, গো ব্যাক। কন্ট্রোল মোশনে, যদি আপনার রকিং মোশনে যদি আপনি করেন, তাহলে আপনার পুরো ফোকাসটা চলে যাবে আপনার হ্যামস্ট্রিং মাসলে এবং আপনার অ্যাব মাসলে। ওকে, গো, ইয়েস, গো। খেয়াল করবেন, এটা হচ্ছে কন্ট্রাকশন, গো, হ্যাঁ, পিছন দিকে, সামনের দিকে যাও। দিস ইজ দ্য স্ট্রেচিং। কন্ট্রাকশন এবং স্ট্রেচিং পুরোটাই আপনাকে ফিল করতে হবে। যদি ফিল না করে গ্লুটসের মাসল হবে না, কারণ গ্লুটসের মাসলটা একটু কমপ্লিকেটেড মাসল, এটাকে ফোকাস করা। ওকে, রাখো। একটা জিনিস আমি মেনশন করে রাখি, যেটা আমি বারবারই বলছি, যদি আপনি যদি ঠিক মতো এক্সারসাইজটা না করেন, যদি ডগিং মোশনে করেন, তাহলে আপনার প্রেশারটা পড়বে হচ্ছে লেগসে এবং অ্যাবসে। অনেকে হয়তো এটা শুনে মনে করতেছেন ঠিক আছে, তাহলে তো জিনিসটা ভালো হলো, যদি আমি গ্লুটসের এক্সারসাইজটা করি যদি ভুলও হয়, তাহলে আমার লেগসটা ডেভেলপ হবে অথবা অ্যাবসের মাসল ডেভেলপ হবে। আসলে মোটা সেই জিনিসটা হবে না। যে জিনিসটা হবে আপনার থাইতে এবং অ্যাবসে যে কোনো একটা ইনজুরি হওয়ারই চান্স থাকবে। এই জন্য অলওয়েজ কনসেন্ট্রেট ওয়েতে প্রপারলি এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, গলায় হঠাৎ করে কাটা বিঁধলে কি করবেন? একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে চলুন শুনে নেই একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ যদি অসাবধানতাবশত কারো গলায় কাটা বিঁধে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? অনেক সময় দেখা যায় ভুলবশত অনেকে বলে যে সাথে সাথে কলা বা ভাতের দলা খেয়ে ফেলার জন্য। তবে এটা আসলে ঠিক নয়, কারণ সেক্ষেত্রে আপনার গলা যদি কাটাটা থেকে থাকে, সেটি আরও গলার মাংসের গভীরে ঢুকে যেতে পারে। তো অবশ্যই সেটা করা যাবে না। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়, গলায় কাটা যেটা বেধা বলা হয়, সেটি আসলে পেটে চলে যায় এবং কাটা যে প্রাথমিকভাবে যে গলায় বিঁধে, সেই কারণে একটু ব্যথা অনুভব হয়, সেটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। এছাড়া আপনি হা করে দেখা যেতে পারে যে আসলে কোনো কাটা দেখা যাচ্ছে কিনা। সেক্ষেত্রে চেষ্টা করা যেতে পারে, যদি সেটি খুব কাছে হয় তাহলে সেটি বের করে ফেলা যায় কিনা। আর যদি সেক্ষেত্রে কোনো কাটা দেখা না যায়, অথবা যদি দেখা যায় যে কাটাটি অনেক ভিতরে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাক কান গলা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং উনি সেটা বের করে দিবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে যে গলায় কাটা বিঁধলেই সাধারণত যেটা বলা হয়
যে ভাতের দলা অথবা কলা বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না, কারণ এটি অনেক সময় ক্ষতির কারণ হতে পারে যদি কাঁটাটি গলার মাংসের আরও গভীরে বিঁধে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিকটস্থ হাসপাতালে অথবা নাক কান গলা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। শুকনা কিংবা মোটা যে কারোরই রক্তে কোলেস্টেরল বাড়তে পারে, তাই বয়স বাড়ার সাথে সাথে চেক আপ করে দেখে নিন রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক আছে কিনা। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, দেখা যায় নবজাতকদের কিছু সমস্যা যা জন্মের পরপর হতে পারে, আবার কিছু সমস্যা জন্মের কিছু পরে হতে পারে। এই যে জন্মের পরপর হওয়া আর কিছু পরে হওয়া, দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন জন্মের পরপর শিশুরা সাধারণত দেখা যায় যদি কোনো কারণে জ্বর আসে, জ্বর আসলেই সে নবজাতককে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।